আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে ধারাবাহিকভাবে ন্যারেশনের উপরে ক্লাস চলছে। অলরেডি 3টি ক্লাস পাবলিশ হয়েছে ন্যারেশনের উপরে। আজকে হচ্ছে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ ক্লাস। পূর্ববর্তী 3টি ক্লাসে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ব্যবহারগুলো, যে নিয়মগুলো, সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি যেটা শুরু করবো, দেখো, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয়। দেখো, এখানে লেখা আছে যে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার, এই চারটি আগের ক্লাসেও লেখা ছিল। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি বসে? অ্যাডভাইসড অথবা অর্ডার অথবা রিকোয়েস্টেড অথবা টোল্ড, অর্থাৎ উপদেশ বুঝলে অ্যাডভাইসড, আদেশ হইলে অর্ডার, অনুরোধ হইলে রিকোয়েস্টেড। আর উপদেশ, আদেশ বা অনুরোধ কোনোটাই যদি পরিষ্কারভাবে না বুঝায়, এমন একটা রিপোর্ট স্পিচ আছে যে রিপোর্ট স্পিচ পড়ে তোমরা বুঝতে পারতেছো না সেটা কি আদেশ, উপদেশ না অনুরোধ, সেক্ষেত্রে ব্যবহার করবে টোল্ড। আর নিষেধ হলে ফরবেড, প্রস্তাব হলে প্রপোজড। দেখো, আর লিঙ্কার কি বসে? টু বা ড্যাট। এখন এখানে একটা ঝামেলার বিষয়, সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেও দেখেছি ড্যাট বসে, আবার ইম্পারেটিভ সেন্টেন্সেও কি ড্যাট বসবে? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সেও ড্যাট বসে। কখন? দেখো নিচে কি লেখা আছে, লেট যুক্ত হইলে। এই যে লেট যুক্ত হইলে, অর্থাৎ লেটের যে একটা ব্যবহার আছে ন্যারেশনে, যে ব্যবহারটা নিয়ে তোমরা মাঝে মধ্যে ঝামেলায় পড়ো, কিছুটা একটু ঝামেলার ব্যবহার, এই লেটের ব্যবহার। আজকে ক্লাস 4-এ অর্থাৎ ন্যারেশনের চতুর্থ ক্লাসে আমি শুধুমাত্র লেটের ব্যবহারটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, লেটের ব্যবহার, আমরা দুইটা সেন্টেন্স লিখি। হি সেড টু মি লেট মি প্লে নাও। আমরা দুটি নিয়ে তিনটা সেন্টেন্স লিখবো। দেখো, আরো দুটি সেন্টেন্স লিখি। হি সেড টু হিম let me play now। আচ্ছা, আরেকটি সেন্টেন্স। he said to me, সবগুলো একই রকম মনে হচ্ছে, তাই না তোমাদের? let, না, একই রকম না, একটু পার্থক্য আছে। let us play now। প্রথমে এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্যগুলো বোঝার চেষ্টা করো। দেখো, এখানে প্রথমে এই দুটি সেন্টেন্স দেখো, এই দুটি সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য, সেটা হচ্ছে এখানে মি আছে, এখানে হিম আছে, অর্থাৎ এখানে এটা ফার্স্ট পারসন, এখানে এটা কি, এটা হচ্ছে থার্ড পারসন। জাস্ট এইটুকের পার্থক্য। দেখো, হি সেড টু মি, হি সেড টু হিম, জাস্ট হিম আর মি, এইটুক পার্থক্য। এখানেও লেট মি প্লে নাও, এখানেও লেট মি প্লে নাও। রিপোর্টেড স্পিচে এখানে কোনো পার্থক্য নাই, রিপোর্টেড স্পিচে কোনো পার্থক্য নাই, জাস্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে মি, এখানে হচ্ছে হিম, এছাড়া কোনো পার্থক্য নেই। কিন্তু নিচের সেন্টেন্স আবার দেখো, হি সেড টু মি, আমি যদি এটার সঙ্গে এটা কম্পেয়ার করি, এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, তাহলে দেখো, হি সেড টু মি, হি সেড টু মি, জাস্ট এখানে লেট মি প্লে নাও, এখানে লেট আস প্লে নাও। তাহলে পার্থক্য হচ্ছে এখানে মি আছে, এখানে আস আছে, এছাড়া কোনো পার্থক্য নাই 8 এবং 3-এর। তার মানে একটু মনে হয় ঝামেলা মনে হচ্ছে। দেখো, ঝামেলার কিছু নেই, তিনটা সেন্টেন্স প্রায় কাছাকাছি। এই ক্ষুদ্র একটু দুই একটা পার্থক্যর কারণে পুরো সেন্টেন্সের কিন্তু চেঞ্জ অন্যরকম হবে। কিরকম? দেখো, আমরা প্রথমে এই যে একটা বিষয় খেয়াল করি। দেখো, এখানেও লেট আছে, এখানেও লেট আছে, এখানেও লেট আছে, অর্থাৎ তিনটা রিপোর্টেড স্পিচই শুরু হয়েছে লেট দিয়ে। লেখা আছে লেট যুক্ত হলে ড্যাট বসে। এই যে লেট বিষয়টা কি, এই যে লেট বিষয়টা কি, সেটা আমরা একটু আগে ক্লিয়ার হই। দেখো, এই যে লেট, লেট একটা কি, একটা হচ্ছে মডাল অক্সিলারি, একটা ভার্ব। সহজ কথায় লেট অন্যান্য ভার্বের মতো একটা ভার্ব, একটা অক্সিলারি ভার্ব বলতে পারো। এটাকে আসলে অক্সিলারি ভার্ব বললে ভুল হবে, এটা সেমি অক্সিলারি, কিছুটা মূল ভার্বের মতো কাজ করে, কিছুটা হেল্পিং ভার্বের মতো কাজ করে। এখানে বলা হয় সেমি অক্সিলারি, সেমি মোডাল। এই লেটের ব্যবহার দুইটি। লেট
অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয় বা অনুমতি চাওয়া অর্থে ব্যবহৃত হয়, অনুমতি অর্থে ব্যবহৃত হয়, আর একটা কি প্রস্তাব অর্থে ব্যবহৃত হয়। তাহলে লেটের ব্যবহার দুটি, একটা হচ্ছে অনুমতি, একটা হচ্ছে প্রস্তাব। দেখো এই তিনটা সেন্টেন্সে এই দুটি ব্যবহারই আছে। যেমন প্রথম দুটা সেন্টেন্সে হচ্ছে কি অনুমতি, অনুমতি চাওয়া হচ্ছে। দেখো লেট মি প্লে নাও, এখন আমাকে খেলতে দাও। কি অনুমতি চাচ্ছে? হি। হি আমার কাছ থেকে অনুমতি চাচ্ছে, লেট মি প্লে নাও, এখন আমাকে খেলতে দাও। আমি অর্থাৎ মি একটা কাজ করবে, এই কাজ করার জন্য হির কাছে সে কি চাচ্ছে? অনুমতি চাচ্ছে। তাহলে এটা অনুমতি অর্থে। একইভাবে হি সেড টু হিম, সে তার কাছে অনুমতি চাচ্ছে, লেট মি প্লে নাও, এখন আমাকে খেলতে দাও। এই যে সে এই ব্যক্তির কাছে অনুমতি চাচ্ছে যে লেট মি প্লে নাও, এখন আমাকে খেলতে দাও। দেখো এই দুই ক্ষেত্রে লেট কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনুমতি অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে অনুমতি, অনুমতি চাচ্ছে, সে অনুমতি প্রার্থনা করছে। কিন্তু হি সেড টু মি লেট আস প্লে নাও, এই যে লেট আস প্লে নাও, এই আস বলতে কিন্তু সবাইকেই বোঝাচ্ছে। এই আসের মধ্যে কিন্তু হিও আছে, মিও আছে। একটা বিষয় খেয়াল করো, এই মি, এই দুটা মি কিন্তু শুধুমাত্র হি। এই হি নিজেদেরকে মি বলতেছে, এই মি এবং হিমের কাছে কি চাচ্ছে? অনুমতি চাচ্ছে। কিন্তু এই আসের মধ্যে কিন্তু হিও আছে, মিও আছে। অর্থাৎ হি মিকে প্রস্তাব করছে, চলো এখন আমরা খেলি, চলো এখন আমরা খেলি। এই যে লেটাস, লেটাস এর সংক্ষিপ্ত কিন্তু আবার লেটস। লেটাস বা লেটস প্রস্তাব বুঝাতে ব্যবহৃত হয়। তোমরা যারা যে ট্যাগ কোশ্চেন করেছো, ট্যাগ কোশ্চেন বিষয়টা ক্লিয়ার হয়েছে ভালো মতো। লেটাস তার সংক্ষিপ্ত লেটস, এটা কি প্রস্তাব অর্থে ব্যবহৃত হয়। দেখো লেটাস প্লে নাও, চলো এখন আমরা খেলি, চলো এখন আমরা খেলি। হি মিকে কি করছে? প্রস্তাব করছে। তাহলে লেটাস এখানে প্রস্তাব অর্থে, লেটাসের জায়গায় কিন্তু লেটসও থাকতে পারে, প্রস্তাব অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই যে লেট, এই লেটের ব্যবহার কিন্তু দুইটা, একটা হচ্ছে অনুমতি, একটা হচ্ছে প্রস্তাব অর্থে। আসলে তোমরা বুঝতে পারছো, প্রথম দুইটা অনুমতি, পরটা হচ্ছে প্রস্তাব। এখন দেখো লেট, প্রস্তাব বা অনুমতি যে অর্থে ব্যবহৃত হোক, লিঙ্কারটা কি বসবে? ড্যাট, তাই না? আমাদের লিঙ্কারটা কোথায় বসে? এই যে কমা উঠেছে, কমার মাঝখানে। তাহলে এখানেও ড্যাট, এখানেও ড্যাট, এখানেও ড্যাট। লিঙ্কারের কাজ শেষ। এখন আসলে রিপোর্টিং ভার্ব। দেখো নিচে দুটো লেখা আছে, সেটা কি? যে প্রস্তাব বুঝালে কি বসে? প্রপোজড বসে। প্রস্তাব বুঝালে প্রপোজড বসবে। আর উপদেশ এইটা, আদেশ এইটা, অনুরোধ এইটা, নিষেধ এইটা। আমি কিছুক্ষণ আগেই বলেছি, যদি এগুলোর কোনোটাই না বুঝায় তাহলে কি বসে? সেক্ষেত্রে টোল্ড বসে। সহজ কথা, সহজভাবে বললে সেটা হচ্ছে অনুমতি বুঝাইলে টোল্ড বসে। কারণ অনুমতির মধ্যে উপদেশ নেই, আদেশ নেই, অনুরোধ নেই, নিষেধও নেই, আছে? নাই। তাহলে অনুমতি অর্থে কি বসবে? টোল্ড বসবে। প্রস্তাব অর্থে কি বসবে? প্রপোজড বসবে। সহজে বললো। দেখো তাহলে এখানে অনুমতি অর্থে তাহলে কি বসাবো? টোল্ড বসাবো। এটাও কি অনুমতি অর্থে আমরা কি বসাবো? টোল্ড বসাবো। কিন্তু এইটা কি প্রস্তাব অর্থে। আচ্ছা এখানে পরে আসি। তাহলে হি টোল্ড মি, এই সেট উঠে যাবে, এখানে সেট উঠে যায়। হি টোল্ড হিম, উপরে দুটাকে খেয়াল করো, এটা অনুমতি, সেট উঠে যায় টোল্ড। তাহলে হি টোল্ড মি, এটা অনুমতি, সেট উঠে যায় টোল্ড, হি টোল্ড মি, তাই না? কিন্তু এইটা কি অর্থে? দেখো এটা কিন্তু প্রস্তাব অর্থে। আর প্রস্তাব অর্থে কি বসে? প্রপোজড বসে। তোমরা একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স যেটি হোক, অ্যাসাইটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, যে সেন্টেন্স হোক, আমরা যে রিপোর্টিং ভার্ব বসাই, কোন রিপোর্টিং ভার্বের পরে কিন্তু টু থাকে না। এই যে টু, সেটের সঙ্গে টুটা কিন্তু উঠে যায়। সেটা অ্যাসাইটিভে টোল্ড হোক, ইন্টারোগেটিভে আস্কড হোক, ইম্পারেটিভে অ্যাডভাইস, রিকোয়েস্টেড, যেটাই হোক, কোন ভার্বের পরে টু বসে না। হ্যাঁ, ব্যতিক্রম একটাই, সেটা কি? এই যে প্রপোজড। এই প্রপোজডের পরে কিন্তু টু বসে। তার মানে এখানে কিন্তু সেই টু, শুধু সেইটা উঠে যাবে, টুটা ঠিক থাকবে। এখানে শুধু সেইটা উঠে যাবে, এই টু ঠিক থাকবে। তাহলে কি হবে? হি প্রপোজড টু মি দ্যাট। আবার একটা আমি রিপিট করি,
উপরের দুটা সেন্টেন্স যেহেতু অনুমতি, সেহেতু সেই টু উঠে যায় টোল বসেছে, সেই টু উঠে যায় টোল বসেছে। কিন্তু এটা যেহেতু প্রস্তাব, সেহেতু এখানে শুধু সেইটা উঠে যায়, এই প্রপোজ বসেছে, এই টু কিন্তু এখানে ঠিক আছে, কারণ প্রপোজের পরে সবসময় টু থাকে, এই কারণে এই টু এখানে ঠিক আছে, টু কিন্তু উঠে যায়নি, কারণ টোল্ডের পরে টু বসে না, প্রপোজের পরে টু বসে। তাহলে হি প্রপোজ টু মি, হি টোল্ড হিম, হি টোল্ড মি। এখন দেখো লিঙ্কার প্রত্যেক ক্ষেত্রে কি, লিঙ্কারটা হচ্ছে দ্যাট, লিঙ্কার প্রত্যেক ক্ষেত্রে দ্যাট। এখন দেখো দ্যাটের পরে আমি একটা কথা ন্যারেশনের তৃতীয় ক্লাসে বলেছিলাম যে সেন্টেন্স অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক বা অপারেটিভ হোক, প্রত্যেকটা সেন্টেন্স কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়, প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ হবে। তাহলে লেট মি প্লে নাও এটাকেও অ্যাসার্টিভ করতে হবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কি বসে, সাবজেক্ট বসে। সে কারণে লেটের পরে যে মি থাকে, সেই মিটাকে তোমরা কি করবে, মনে মনে সাবজেক্ট ধরে নিবে, অর্থাৎ যে অবজেক্ট এখানে থাক, মি হোক, হিম হোক, হার হোক, যে অবজেক্টই থাক সেটাকে মনে মনে আমি কি করে নেব, সাবজেক্ট করে নেব। তাহলে মির সাবজেক্ট ফর্ম কি, আই, ধরে নেব মনে মনে আই। আর আই কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর মিটাই তো হি, তাহলে কি বসবে, হি। এবং এরপর একটা শব্দ ধরে নিতে হয়, একটা হেল্পিং ভার্ব ধরে নিতে হয়, একটা মডেল অবজেক্ট ধরে নিতে হয়, সেটা হচ্ছে মাইট। হি মাইট প্লে নাও থাকলে দেন। আশা করি বুঝতে পারতেছো, হি টোল্ড মি দ্যাট হি মাইট প্লে দেন। আসলে পরেরটাই হি টোল্ড হিম দ্যাট, সেম নিয়ম, মিটা হয়ে যাবে আই, এটা হয়ে যাবে হি, তাহলে কি হবে, হি মাইট প্লে নাও থাকলে দেন, হি মাইট প্লে দেন। কিন্তু এখানে কিন্তু ঝামেলা আছে, এখানে ঝামেলা আছে, ঝামেলা এটা কি দেখো, হি সেড টু মি লেট আস প্লে নাও। দেখো আমি একটু বললাম যে হি মিকে প্রস্তাব করতেছে, কারণ প্রপোজ, হি প্রপোজ টু মি দ্যাট, হি প্রপোজ টু মি দ্যাট। এখন এই দ্যাট বসানোর পরে একটা বিষয় নিয়ে তোমাদের মাঝে মধ্যে তোমরা কনফিউশনে পড়ো, সেটা হচ্ছে কখন উই শুড, কখন দে শুড। তোমরা জানো যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট, যারা ন্যাশন শিখছো, সপ্তম বা অষ্টম শ্রেণীতে যারা পড়ো, তোমরা এই উই শুড এবং দে শুড নিয়ে মাঝে মধ্যে ঝামেলায় পড়ো, যে কখন আমাদের উই শুড বসবে, কখন আমাদের দে শুড বসবে। এখন দেখো আমি ঝামেলাটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এই ঝামেলাটা ক্লিয়ার করার জন্য আমি আর একটা সেন্টেন্স লিখি, দেখো তো ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। মুছে ফেলি এগুলো। হি সেড টু মি লেট আস প্লে নাও, আর হি সেড টু হিম let us play now। দেখো এখানে let us আছে, তাহলে এখানেও সেট বুঝে কি বসবে, প্রপোজ বসবে। হি proposed to him that, আমরা এখানে দ্যাট লিখে স্টপ করে ফেলছি, এখানে দ্যাট লিখে স্টপ করি, সেইট উঠে যায় গেছে, সেই পরবর্তী কি বসছে, প্রপোজড, যেটা প্রস্তাব, তাহলে হি proposed to him that। এখন দেখো এই দ্যাট বসানোর পরে আমাকে দেখতে হবে লেটের পরে যে আস আছে, লেটাস কি, প্রস্তাব, এই প্রস্তাবটা করতেছে কে, সাবজেক্ট হি। এখন সাবজেক্ট যাকে প্রস্তাব করতেছে সেই ব্যক্তিটা কি, এখানে হিম, এখানে মি। এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুটি ব্যক্তির মধ্যে যদি একটি ফার্স্ট পারসন হয়, যে কোনো একটি, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, যে কোনো একটা, হি হইতে পারে, অর্থাৎ সাবজেক্ট ফর্ম হতে পারে, এখানে অবজেক্টে যে আছে সেও হইতে পারে, এখানে সাবজেক্টে যে আছে বা অবজেক্টে যে আছে, যে কোনো একজন যদি ফার্স্ট পারসন হয় তাহলে বসবে উই শুড। আর যদি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটিও ফার্স্ট পারসন না হয়, যেমন দেখো এখানে হি, এখন হিম, বিষয় খেয়াল করো, এখানে হি, এখানে হিম, এখানে কি কোনো ফার্স্ট পারসন আছে, নাই, হিম কি পারসন, থার্ড পারসন। এই হি এবং হিমের মধ্যে হিম থার্ড পারসন, হি এটাও থার্ড পারসন, কিন্তু এখানে হি এবং মির মধ্যে মি কিন্তু ফার্স্ট পারসন, হি থার্ড পারসন। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে কোনো একটা ফার্স্ট পারসন এখানে আছে, কি সেটা মি, কিন্তু এখানে কি কোনো ফার্স্ট পারসন আছে, নাই। যেহেতু এখানে কোনো ফার্স্ট পারসন নাই, সেহেতু এখানে কি বসবে, এখানে দে শুড বসবে। কিন্তু যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে, এখানে কি বসবে, উই শুড বসবে। দেখো আমরা লিখি, যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে মি, তাহলে আমাদের এখানে কি বসবে, উই শুড।
আর যেহেতু এখানে একটিও ফার্স্ট পারসন নাই, সেহেতু কি বসবে? দে শুড। আবার একটু বলি, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে কোনো একটি ফার্স্ট পারসন হইলে, যেমন দেখো যে এখানে ফার্স্ট পারসন আছে, তাহলে উই শুড। আর সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যদি একটিও ফার্স্ট পারসন না হয়, যেমন এখানে কোনোটি ফার্স্ট পারসন নাই, উভয়ই থার্ড পারসন, সেক্ষেত্রে কি বসবে? দে শুড। তাহলে উই শুড প্লে, নাও থাকলে কি হয়? দেন। দে শুড প্লে, নাও থাকলে কি হয়? দেন। তোমরা জানো নাও থাকলে দেন হয়। তাহলে এই হলো আজকে আমাদের লেটের ব্যবহার। লেটের ব্যবহার দুই রকমের, একটা কি অনুমতি অর্থে, একটা হচ্ছে প্রস্তাব অর্থে। অনুমতি অর্থেটা সহজ, টোল্ড বসে, এরপরে ড্যাট বসে, অলরেডি তোমরা বুঝছো। কিন্তু প্রস্তাব অর্থে যেটা, সেখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা একটু বলি, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, ফার্স্ট পারসন হলে উই শুড, ফার্স্ট পারসন না হলে দে শুড। আর প্রস্তাব অর্থে প্রপোজ বসে, তারপরে টুটা ঠিক থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি এই যে অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্টেড, ফরবেড, এগুলোর ব্যবহার কোন ক্ষেত্রে কি ব্যবহৃত হয় সেটা বিস্তারিত বুঝাই দেব। তবে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আসসালাম।